একজন পররাষ্ট্রমন্ত্রীর প্রধান বিবেচ্য বিষয় কি কূটনীতি, নাকি আরো ভিন্ন কোনো লক্ষ্যের দিকে একটু একটু করে এগিয়ে যাচ্ছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান? আজকে মূলত এই বিষয়টি নিয়ে আলাপ করব, সাথে আরো কিছু বিষয় রয়েছে, আশা করি শেষ পর্যন্ত সাথে থাকবেন। আসসালামু আলাইকুম এবং আদাব। আজকের পর্ব শুরু করবার আগে একটি সুসংবাদ দিতে চাই। আজকে বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদনের ইতিহাসের একটি অন্যতম উজ্জ্বল দিন। আজকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে প্রথম জ্বালানি লোডিং শুরু হবে। এর মধ্য দিয়ে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের নতুন অধ্যায়ে প্রবেশ করলো এবং সবকিছু ঠিকঠাক থাকলে আশা করা যায় যে আগামী আগস্ট মাস থেকে বাংলাদেশের এই রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে। একটা সময় ছিল যখন এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন নিয়ে আমাদের যেই তেজ গ্যাস কিসব আছে না, আনু মোহাম্মদ গ্রুপ, দেশ বিরোধী গ্রুপ, তারা তো বিরোধিতা করেছিলই। এমনকি বিএনপিও এই প্ল্যান্টের বিরোধিতা করেছিল। আমার মনে পড়ে যে ডক্টর মঈন খান, তিনি এই পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পটিকে একটি ভয়ঙ্কর প্রকল্প বলেছিলেন। এই ধরনের উদ্ভট চিন্তাধারা থেকে সরে যান। আজকের দুনিয়াতে নিউক্লিয়ার পাওয়ার নিয়ে আমরা প্রতিষ্ঠা করেছি, এটা নিয়ে বাহাদুরি করার কিছু নাই। এটা একটা বিপজ্জনক, এটা একটা ডেঞ্জার্স। এই ডেঞ্জার থেকে বাংলাদেশকে এই দেশ মুক্তি দিক। কিন্তু নিয়তির এমনই খেলা যে আজকে বাংলাদেশ যখন প্রায় অর্ধেক সময় লোডশেডিং এর অন্ধকারে নিমজ্জিত থাকে, তখন অনেকটা উদ্ধার হিসেবে আসছেন শেখ হাসিনার প্রতিষ্ঠিত এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি। এবং আজকের এই ঐতিহাসিক দিনে আমি আমাদের একাধিকবারের নির্বাচিত প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে ধন্যবাদ জানাচ্ছি, তার প্রতি কৃতজ্ঞতা। যে কথা দিয়ে শুরু করেছিলাম, ডক্টর খলিলুর রহমান, যার আরেক নাম রজার খলিল, যিনি 2001 সালে সেই সময়ের তত্ত্বাবধায়ক সরকার বিচারপতি লতিফুর রহমানের নেতৃত্বাধীন সরকারে প্রধান উপদেষ্টা লতিফুর রহমানের কর্মকর্তা ছিলেন এই মিস্টার খলিলুর রহমান। সেখানে একটি ব্যক্তিগত ঝামেলায় জড়িয়ে তিনি বাংলাদেশ ত্যাগ করেন এবং পরবর্তীতে জাতিসংঘের বিভিন্ন সংস্থায় তিনি কাজ করেন। এই কাজ করার মধ্য দিয়ে এক সময় তিনি আমেরিকার ডিপ স্টেটের সাথে ঘনিষ্ঠ হন এবং বাংলাদেশে যে 2024 সালের জুলাই আগস্টের যে জঙ্গি অভ্যুত্থান, যার পোশাকি নাম রেজিম চেঞ্জ, সেই রেজিম চেঞ্জের ডিপ স্টেটের পক্ষ থেকে ডক্টর খলিল ডোনাল্ড লুর সাথে মিলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। অনেকেই ডক্টর খলিলের নাম আমরা ভুলে গিয়েছিলাম, কিন্তু এই ডক্টর ইউনূসের আমলে এসে তিনি আবার লাইমলাইটে চলে আসেন এবং তিনি প্রথমে রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ছিলেন ডক্টর ইউনূসের সরকারের। পরবর্তীতে তিনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে নিয়োগ লাভ করেন এবং এই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হয়ে তিনি আর্মিতে সেই সময়ের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসানের সাথে মিলে আর্মিতে একটা মিনি কু করার চেষ্টা করেন, কিন্তু জেনারেল ওয়াকার খানের বিরোধিতার ফলে তিনি সফল হননি এবং আর্মির ভেতরে তাকে কেন্দ্র করে একটা অসন্তোষ বেড়ে উঠেছিল। কিন্তু রোহিঙ্গাদের যে হাই রিপ্রেজেন্টেটিভ ছিল, এটার জন্য তিনি বেশ কিছু হিডেন এজেন্ডা নিয়ে মাঠে নেমেছিলেন। যেমন রোহিঙ্গাদের বাংলাদেশি পাসপোর্ট দেওয়ার একটা ব্যাপার ছিল, তারপরে রোহিঙ্গা এই মিয়ানমার, বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম, ভারতের নর্থ ইস্ট ফিউ স্টেটস, মিজোরাম, নাগাল্যান্ড, এইসবের মধ্য দিয়ে যে এদের মধ্যে একটা বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের একটা ধারা প্রবাহমান, এই বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর সাথেও শোনা যায় যে ডক্টর খলিলের একটা যোগাযোগ রয়েছে। তো এই অবস্থায় ডক্টর খলিল সবাইকে চমকে দিয়ে ইউনূস সরকারের একমাত্র উপদেষ্টা, যিনি তারেক রহমানের মন্ত্রী পরিষদে পূর্ণ মন্ত্রীর
পদমর্যাদা পেয়েছেন এবং তিনি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। অনেকেই অবাক হয়েছেন এবং পররাষ্ট্রমন্ত্রী হয়ে তার তৎপরতা আমরা খেয়াল করছি এবং তিনি জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি পদে তিনি প্রার্থী হয়েছেন এবং তিনি সাইপ্রাসের প্রার্থীর সাথে জোরালো লড়াইয়ে অবতীর্ণ হয়েছেন এবং খুব অল্প সময়ের মধ্যেই তিনি কিন্তু তার প্রার্থীতাকে স্ট্রংলি প্রেজেন্ট করেছেন। তার সমর্থনে রয়েছে আমেরিকা, ইউরোপের অনেক দেশ। যদিও ইন্ডিয়া আগেই সাইপ্রাসকে সমর্থন দিয়েছে, কিন্তু ইন্ডিয়াকে আমেরিকার পক্ষ থেকে একটা অনুরোধ করা হয়েছে এবং আপনারা দেখেছেন যে মরিশাসে ইন্ডিয়ান ফাউন্ডেশন, যে আরএসএস এর একটা সংগঠন বলা হয়, তারা এই ইন্ডিয়ান ওশানের সিকিউরিটি স্ট্র্যাটেজি নিয়ে একটা কনফারেন্স করেছিল এবং সেখানে একই বিমানে করে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাথে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিল গিয়েছিলেন এবং তিনি ঘন ঘন তুরস্কে যাচ্ছেন, তিনি আগামী মাসে চীনে যাবেন, অর্থাৎ তিনি জাতিসংঘের এই সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হবার জন্য উঠে পড়ে লেগেছেন এবং তাকে সমর্থন জানিয়েছেন ওপেন সোসাইটি ফাউন্ডেশনের জর্জ সরোস এবং তার প্রতিনিধি দল। তারা বাংলাদেশে এসেও ছিলেন, তারা দেখা করেছেন। এই জর্জ সরোস এবং একটা অংশ, ডিপ স্টেটের একটা অংশ, ডক্টর খলিলের আন্তর্জাতিক ভাবমূর্তি গড়ে তুলবার লক্ষ্যে গত 2-3 মাস ধরে কাজ করছেন। ডক্টর খলিলকে কেন এই ডিপ স্টেট সাধারণ পরিষদের সভাপতি পদে দেখতে চায়, এর পেছনের কাহিনীটা কি? ডক্টর খলিল এই দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়ায় মার্কিন স্বার্থ প্রতিষ্ঠায় কিন্তু নিরলস পরিশ্রম করে যাচ্ছেন এবং যেখানে ডক্টর ইউনূস ফেল করেছেন, ডক্টর ইউনূস কিন্তু দীর্ঘ সময়ের জন্য ক্ষমতা দখল করেছিলেন, অ্যাটলিস্ট 5 বা 10 বছরের জন্য, কিন্তু তিনি এমন টেরিবলি ফেল করেছেন যে তাকে সবাই মিলে সরিয়ে দিতে বাধ্য হয়েছেন এবং আওয়ামী লীগ তো তার পেছনে লেগেই ছিল। বলা যায় যে আওয়ামী লীগের দাবির মুখে, আওয়ামী লীগের কর্মতৎপরতার মুখে ডক্টর ইউনূসকে ব্যর্থতার দায়ভার নিয়ে সরে যেতে হয়েছে, কিন্তু ডক্টর খলিল কিন্তু সেই হিসেবে ব্যর্থ হননি। তিনি যে যে মিশন নিয়ে এসেছেন তিনি সাফল্যের সাথে সেগুলো এগিয়ে নিয়ে যাচ্ছেন। তো এখন কথা উঠছে যে ডক্টর খলিল তো পররাষ্ট্রমন্ত্রী, কিন্তু এমনও শোনা যাচ্ছে যে বাংলাদেশে তারেক রহমান যেভাবে সরকার চালাচ্ছেন তাতে তাকে সফল বলা যাবে না। তিনি জাস্ট ক্ষমতা নিয়েছেন সেটিও বলে আমরা খুব একটা মানে কমপ্লাসেন্ট হতে পারছি না, এই কারণে যে মর্নিং শোজ দ্য ডে, তিনি দক্ষতা, সক্ষমতা এগুলো দেখাতে পারছেন না। তার যে মেধার পরিচয় ইতিমধ্যে আমরা পেয়েছি সেটিও খুব হতাশাজনক। তো বাংলাদেশে তারেক রহমান কতদিন সরকারের নেতৃত্ব দিতে পারবেন, কতদিন এই সরকার ক্ষমতায় থাকবে? সারা দেশে বিদ্যুৎ পরিস্থিতি, সারের পরিস্থিতি, আহ, অভাব, এই সব মিলিয়ে অনেকেই বলছেন যে একটা দুর্ভিক্ষের পায়ের আওয়াজ পাওয়া যাচ্ছে। তো এরকম চলতে থাকলে তারেক রহমান 5 বছর কমপ্লিট করতে পারবেন কিনা, এমনকি 2 বছর কমপ্লিট করতে পারবেন কিনা, সেই বিষয়ে কিন্তু এদিকে ওদিকে আলোচনা শুরু হয়ে গেছে। এমনও হতে পারে যে তারেক রহমানকে সরিয়ে দিয়ে হয়তো আগামীতে আরেকটি তত্ত্বাবধায়ক সরকার বা অস্বাভাবিক সরকার ক্ষমতায় আসতে পারে, যে সরকারের প্রধান হতে পারে এই ডক্টর খলিল। এটি নিয়ে কিন্তু একটা সম্ভাবনা আছে এবং যা উড়িয়ে দেওয়া যায় না। এদিকে আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে ডক্টর ইউনূস যে ক্ষমতা থেকে চলে যাওয়ার আগে নিজেই নিজের 12 মাসের সিকিউরিটি এনশিওর করেছিলেন যে তাকে এসএসএফ সিকিউরিটি দিবে, কিন্তু সম্প্রতি আমরা দেখলাম যে তারেক রহমানের সরকার এই 12 মাস কেটে 6 মাস করেছে। এই 6 মাস এর এই যে ওয়ার্ডারটা হয়েছে, এই ওয়ার্ডারটাকে চেঞ্জ করে আবার 12 মাসে রাখার জন্য ইউনূস সেন্টারের পক্ষ থেকে ডক্টর খলিলের সাথে যোগাযোগ করা হয়েছিল, কিন্তু ডক্টর খলিল বলেছেন এ ব্যাপারে তার কিছু করার নেই। এদিকে ডক্টর ইউনূসের যে 12 মাস থেকে 6 মাস সিকিউরিটি কাটা হয়েছে, এটা নিয়েও কিন্তু অনেক কিছু শোনা যাচ্ছে। কেউ বলছে যে 6 মাস পরেই ডক্টর ইউনূস রাষ্ট্রপতি হবেন, এই কারণে তার আর পরের 6 মাস এসএসএফ সিকিউরিটি নাই, তখন রাষ্ট্রপতি হিসেবে তিনি তো তার ডিফারেন্ট সিকিউরিটি পাবেন।
এটা নিয়ে যখন কথা, তখন 2-3 দিন আগে ডক্টর ইউনূসের সাথে বাংলাদেশের জাতিসংঘের আবাসিক প্রতিনিধি এবং বাংলাদেশের মার্কিন রাষ্ট্রদূত এই দুজন দেখা করেন, এবং এই সাক্ষাৎ নিয়েও অনেক কথাবার্তা হচ্ছে। বলছে যে এরা কেন দেখা করলেন, এরা কি তাহলে ডক্টর ইউনূসকে জাতিসংঘের মহাসচিব পদে প্রার্থী করার জন্য আলাপ করতে গিয়েছিলেন, ডক্টর ইউনূসকে বাংলাদেশের রাষ্ট্রপতি করতে কথা বলতে গিয়েছিলেন? আমরা এটা নিয়ে খোঁজ নিয়ে জেনেছি এসবের কিছুই না। বেসিক্যালি ডক্টর ইউনূস অনেকদিন ধরেই বলছিলেন যে যোগাযোগ নাই, কথা নাই এই মার্কিন রাষ্ট্রদূত এবং জাতিসংঘের স্থানীয় আহ, যিনি প্রতিনিধি তাদের সাথে দেখা করার জন্য অনেকদিন ধরেই চেষ্টা করছিলেন, এবং বেসিক্যালি ডক্টর ইউনূস চাচ্ছিলেন তাদের সাথে দেখা করে তিনি বলবেন যে তার আমলে পাশ করা যে অধ্যাদেশগুলো হয়েছে সেই অধ্যাদেশগুলো যেন তারেক রহমানের সরকার গ্রহণ করে, এবং আরো কিছু তার তদবির ছিল। কিন্তু তারা সময় করে উঠতে পারেনি। তারা যখন দেখা করছে তখন অধ্যাদেশগুলোর ব্যাপারে সংসদে সিদ্ধান্ত হয়ে গেছে, এবং ফলে দেখা গেছে যে এটা আসলে একটা স্রেফ সৌজন্য সাক্ষাতে পরিণত হয়েছিল। সুতরাং এটা নিয়ে আহ, মানে অনেক বেশি আকাশ কুসুম কল্পনা করবার অবকাশ নেই। ডক্টর ইউনূসের সুদিন আসার কোনো সম্ভাবনা আর দেখি না। নইলে ঈদের দিন প্রায় 2.5 ঘন্টা দাঁড়িয়ে থেকে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন। মানে তার মতো একজন ভিআইপি, ভিভিআইপি বলা যায়, যে সে কেন 2.5 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকে? তো 2.5 ঘন্টা লাইনে দাঁড় করিয়ে রাখার মধ্য দিয়ে তার প্রতি একটা মেসেজ তারেক রহমানের সরকারের কাছ থেকে স্পষ্টভাবে পৌঁছে দেওয়া হয়েছে যে ওইসব মানে দিবা স্বপ্ন দেখে লাভ নেই যে প্রেসিডেন্ট হবে বা আরো ব্লা ব্লা ব্লা। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।